ওম নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ। ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ওম নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ। আচ্ছা বন্ধুরা, এইদিকে দাও মনটা। আমার হাতে রয়েছে যে ঘন্টা, এই ঘন্টার মেটেরিয়াল কি রয়েছে? এই ঘন্টাটা কিন্তু একটা ধাতু নয়, এটা একটা সংকর ধাতু। এর মধ্যে দুটো ধাতু কিন্তু মিশে রয়েছে, এটাকে বলা হচ্ছে কাঁসা। কি কি দুটো ধাতু মিশে রয়েছে? এর মধ্যে দুটো ধাতু রয়েছে, একটা কপার এবং তার সঙ্গে রয়েছে টিন। ভালো করে দেখো, এই যে আমার হাতে প্রদীপ রয়েছে, প্রদীপ আমি জ্বালিয়ে একটু আগে পুজো করলাম। এই প্রদীপের মধ্যেও কিন্তু দুটো ধাতু মিশে রয়েছে। এটার মেটেরিয়াল হচ্ছে পিতল। এই পিতলের মধ্যে কি কি ধাতু রয়েছে? এই পিতলের মধ্যে রয়েছে দুটো ধাতু, তাকে বলছি তামা বা কপার, এবং তার সঙ্গে রয়েছে জিঙ্ক বা দস্তা। আরেকটা জিনিস তোমাকে দেখাই। দেখো কৌশিক, এইদিকে তাকাও। এইদিকে দেখো, আমাদের যে মূর্তিগুলো রয়েছে, ঠাকুরের মূর্তি, এই ঠাকুরের মূর্তিগুলো কিন্তু ব্রোঞ্জের তৈরি। এই যে মূর্তির মধ্যে দুটো মেটেরিয়াল রয়েছে, একটা রয়েছে কপার বা তামা এবং আরেকটা মেটেরিয়াল রয়েছে আমাদের টিন। পার্সেন্টেজ আলাদা আলাদা রয়েছে। চলো আজকে ক্লাসের মধ্যে গিয়ে ডিটেলসে বুঝে নিই ধাতুবিদ্যা। চলো তোমরা ক্লাসে, আমি পুজো সেরে আসছি। তো আমরা দেখলাম সংকর ধাতু হচ্ছে এমন ধাতু যেখানে দুটো বা তার বেশি ধাতু মিশে রয়েছে। প্রথমে আমরা দেখলাম যে কাঁসা। এই কাঁসার মধ্যে কি কি ধাতু রয়েছে? এই কাঁসার মধ্যে দুখানা ধাতু মিশে রয়েছে, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে কপার যাকে আমরা সিইউ বলি, তামা বলি। তামা, কপার বা তোমাকে দিতে পারে সিইউ, তিনটে নামই তুমি পড়ে রাখবে। তাহলে যার নাম কপার তার নামই তামা, তার নামই হচ্ছে, তার চিহ্ন হচ্ছে সিইউ। এবং তার সঙ্গে কি মিশে আছে? তার সঙ্গে মিশে রয়েছে টিন। টিনের নাম কি বাবা? এসএন। তাহলে এই টিন এবং কপার মিশে তৈরি হচ্ছে কাঁসা। পার্সেন্টেজটা মনে রাখতে হবে। মনে রাখবে কপার এখানে রয়েছে 80%, 80% কপার, আর 20% থাকে টিন। কার মধ্যে? কাঁসার মধ্যে। কাঁসার কি কি জিনিসপত্র তৈরি হয় মনে রাখবে। আমরা তো দেখলামই যে ঘন্টা তৈরি হচ্ছে, তার সঙ্গে মূর্তি, মুদ্রা, বাসনপত্র তৈরি হয় কাঁসা দিয়ে। ক্লিয়ার? এরপরে আরেকটা ধাতু আমরা দেখলাম। কি ধাতু বাবা? আরেকটা ধাতু দেখলাম আমরা, ব্রোঞ্জ। ব্রোঞ্জের মূর্তি আমরা দেখলাম। এই ব্রোঞ্জের মধ্যেও কিন্তু কি রয়েছে না, তামা রয়েছে বা কপার রয়েছে বা সিইউ রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে আমাদের কিন্তু টিন রয়েছে। সেম মেটেরিয়াল কিন্তু পার্সেন্টেজ আলাদা। কাঁসার মধ্যে টিন এবং তামা রয়েছে, তার মধ্যে তামা 80%, টিন কত রয়েছে? 20%। কিন্তু ব্রোঞ্জের ভেতরেও তামা টিন আছে, পার্সেন্টেজ আলাদা। এখানে তামা হচ্ছে 90% এবং এখানে টিন হচ্ছে 10%। ওখানে কি ছিল? ওখানে ছিল তামা 80%, টিন 10%। কার ক্ষেত্রে? কাঁসার ক্ষেত্রে। তাহলে কাঁসার ক্ষেত্রে এই কম্পেয়ার করে করে পড়লে মনে থাকবে, কাঁসার ক্ষেত্রে টিন হচ্ছে তোমার 20% এবং তার সঙ্গে সঙ্গে তামা হচ্ছে 80%। মনে রাখবে। ক্লিয়ার? এটার ব্যবহার কোথায় রয়েছে? মূর্তি তৈরির ক্ষেত্রে হচ্ছে, অলংকার, মেডেল, এগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু ইউজ করা হচ্ছে আমাদের ব্রোঞ্জ। চলে এসো, আমাদের আরেকটা মেটেরিয়াল সংকর ধাতু আমরা পেলাম যে পিতল। পিতলের ব্যবহার কিন্তু সবচেয়ে বেশি রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। তুমি বাড়িঘরে দেখবে কলকবজা, দেখবে কলকবজার মধ্যে এরম টাইপের কলকবজা দেখতে পাবে যেখানে পিতল থাকে। হ্যান্ডেল দেখবে, আমাদের যে সমস্ত দরজা জানলা রয়েছে তার হ্যান্ডেলকে তুমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে সেগুলোও কিন্তু পিতলের তৈরি হচ্ছে অনেক বাড়িতে। ক্লিয়ার? পিতলের তৈরি হচ্ছে। এছাড়াও স্টেনলেস স্টিল হয়, স্টেনলেস স্টিলে দেখতে পাবে, কিন্তু পিতলের অনেক বাড়িতে দেখতে পাবে। তাহলে পিতল পাওয়া যাচ্ছে। আমাদের যে চাবি, হ্যাঁ, তালা চাবি পাওয়া যায়, সেগুলো পিতলের তৈরি হচ্ছে। কল কবজার মধ্যে পিতল রয়েছে। আমাদের যে নাট বোল্ট, এই সমস্তর মধ্যে পিতল রয়েছে। তার সঙ্গে সঙ্গে বিয়ের সময় সানাই বাজছে, তার মধ্যেও কিন্তু পিতল রয়েছে। পিতলের কি কি মেটেরিয়াল বললাম? পিতল যে সংকর ধাতু, তার মধ্যে রয়েছে তামা, কপার, সিইউ রয়েছে। তার সঙ্গে কি বললাম? জিঙ্ক রয়েছে, জিঙ্ক বা দস্তা রয়েছে। তাহলে জিঙ্ক বা দস্তা পাওয়া যাচ্ছে। স্যার পার্সেন্টেজ কত রয়েছে? মনে রাখবে কপারের পার্সেন্টেজ হচ্ছে 60 থেকে 80%-এর মধ্যে হয়। আর এখানে জিঙ্ক বা দস্তা, এর চিহ্ন মনে রাখবে জেডেন। এটা রয়েছে 20 থেকে 40%-এর মধ্যে। পার্সেন্টেজ ভ্যারি করে 60 থেকে 80%। এই জন্য পিতলের দাম কিন্তু বিভিন্ন বিভিন্ন হয়। যেখানে কপারের পরিমাণ বেশি সেই পিতলের দাম কিন্তু বেশি হয়, আর যে পিতলে কপারের পরিমাণ কম, জিঙ্কের পরিমাণ একটু বেশি, সেই পিতলের দাম একটু কম হয়। পিতলের মানের তারতম্য হয়ে যাচ্ছে এই পার্সেন্টেজের জন্য। তাহলে তামা এবং জিঙ্ক বা দস্তা নিয়ে তৈরি হচ্ছে আমাদের পিতল। তার ইউজেজগুলো আমরা দেখলাম। বাসনপত্র থেকে, জলের কল থেকে, মূর্তি থেকে, এই সমস্ত তৈরি করা যাচ্ছে পিতল দিয়ে। দেখো এখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন দিয়েছে, চলো আমরা দেখে নেই। দেখো প্রথম প্রশ্ন দিয়েছে আরআরবি এনটিপিসি, কপারের একটি সংকর ধাতু হলো। কপারের সংকর ধাতু কোনটা? রাংঝাল, ইনভার, নিকেল স্টিল নাকি কাঁসা? বুঝতেই পারছো এখানে অপশন নাম্বার ডি, কাঁসা আমাদের সঠিক উত্তর হবে। এটা কপার এবং টিন নিয়ে তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন, স্যার ব্রোঞ্জের উপাদান হলো, আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন, ব্রোঞ্জ কি কি নিয়ে তৈরি হচ্ছে? ব্রোঞ্জের উপাদান হচ্ছে টিন এবং তার সঙ্গে রয়েছে কপার। কপার এবং টিন কোন অপশনে আছে? টিন রয়েছে, এই অপশনে এটা কপার হয়ে যাবে। অপশন সি করে দেবে, কপার। টাইপিস্ট আমাদের ভুল করেছে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি বলেছে? কোন সংকর ধাতুর উপাদান কপার এবং টিন?
কপার টিন নিয়ে কি তৈরি হচ্ছে? পিতল, কাঁসা, ব্রোঞ্জ নাকি ব্রোঞ্জ কাঁসা দুটোই? অপশন ডি, ব্রোঞ্জ কাঁসা দুটোই তৈরি হচ্ছে এখানে কপার এবং টিন নিয়ে, শুধু পার্সেন্টেজের পার্থক্য। কপার এবং টিন, ব্রোঞ্জের মধ্যে কপার কত আছে? 90%। আবার বলছি, ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসবেই আসবে। কপার আছে কত পার্সেন্ট? 90%। এবং ব্রোঞ্জের মধ্যে টিন আছে কত পার্সেন্ট? না 10% এখানে টিন রয়েছে। আর এখানে কাঁসা যদি হয়ে যায়, কাঁসার মধ্যে কপার আছে কত পার্সেন্ট? 80%। এবং তার সঙ্গে সঙ্গে এখানে মনে রাখবে টিন আছে হচ্ছে 20%। এই পার্সেন্টেজগুলো মনে রাখবে, আগামী দিনের পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। তোমরা যারা সামনের দিনে পরীক্ষা দেবে এই সমস্ত কোশ্চেন কিন্তু দেখতে পাবেই পাবে। নেক্সট কোশ্চেন চলে এসো, কপার, জিঙ্ক, নিকেল। কপার, জিঙ্ক এবং এনআই মানে হচ্ছে নিকেল, এই ধাতুর মিশ্রণে কোন সংকর ধাতু তৈরি হচ্ছে? আমি একটু আগে বলেছি কপার জিঙ্ক নিয়ে তৈরি হচ্ছে পিতল। যদি পিতল বলতো তাহলে কপার আর তুমি জিঙ্ক করে দিতে, কিন্তু তার সঙ্গে নিকেল বলে দিয়েছে। তাহলে কোন সংকর ধাতু হবে? এটা কিন্তু আলাদা হবে, এটা তোমাদেরকে বলছি আমি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এখনো 6.0 ভর্তি হবে বলে ভাবছো, ভর্তি হওনি, তাদের জন্য সুবর্ণ সুযোগ, এখনই ভর্তি হয়ে যাও। ভেবে কোনো লাভ নেই, কারণ 2026-এ প্রচুর পরীক্ষা রয়েছে। সামনের দিনে প্রচুর ফর্ম ফিল আপ হবে, রেলের প্রচুর ফর্ম ফিল আপ হবে, রেলের ওই ক্যালেন্ডার তোমাদেরকে দিয়ে দিয়েছে। তার সঙ্গে এসএসসির পরীক্ষা হবে, এসএসসির ক্যালেন্ডার তোমাদেরকে জারি করে দিয়েছে। তার সঙ্গে আমাদের স্টেট পিএসসি তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এসএসসি WBSSC পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাগুলোর প্রিপারেশন তুমি করতে চাইলে এবং 1 বছরের মধ্যে চাকরি পেতে চাইলে তোমাকে 02 Pro 6.0-তে যুক্ত হতে হবে। কি কি ব্যাচ রয়েছে আমাদের? আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ব্যাচ রয়েছে, যেমন আমার সায়েন্সের থেকে শুরু করে, সুজন স্যারের ম্যাথ থেকে শুরু করে, ইংলিশ, জিকে, জিএস এর কম্বো, এই সবগুলো কোর্স রয়েছে। তার সঙ্গে রেলওয়ে, যারা রেলওয়ের পরীক্ষা দেবে, রেলওয়ের প্রিপারেশনের জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন, পুলিশের জন্য পুলিশের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। আর অনেকে আছে যারা প্রত্যেকটা পরীক্ষা দিতে চায়, স্যার আমি এসএসসির পরীক্ষা দেবো, আমি রেলওয়ের পরীক্ষাও দেবো, তাদের জন্য কম্বো ব্যাচ রয়েছে। তো আমি তোমাদেরকে রেফার করবো কম্বো ব্যাচে জয়েন করে নাও। কম্বো ব্যাচ একেবারে নতুন থেকে শুরু হচ্ছে, প্রত্যেকটা স্যার ম্যাডাম আলাদা আলাদাভাবে পড়াচ্ছেন, আলাদা আলাদা সাবজেক্ট পড়াচ্ছেন। আমি তোমাদের সায়েন্স পড়াচ্ছি, সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে এমনভাবে পড়িয়ে দেবো, এবং আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলছি, আগের বছরের ছেলেপেলেরা প্রত্যেকটা পরীক্ষায় কমন পেয়েছে, তুমিও পাবে কমন। ভালো করে শুধু প্রিপারেশন করতে হবে, আমার সঙ্গে 6 থেকে 8 মাস লেগে থাকতে হবে, প্রিপারেশন করতে হবে, যেটা বলবো কাজ করে যেতে হবে। কি কি সুবিধা পাবে স্যার এখানে? ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে। ছোটবেলার ঘাটতি পূরণ, মনে করো কোনো সাবজেক্টে তুমি কমজোরি ছিলে, সেই কমজোরি ঘাটতি এগুলো কিন্তু এখানে পূরণ হয়ে যাবে। আমি তো পুরো একেবারে জিরো লেভেল থেকে তোমাকে পড়াবো, আপডেট লেভেলের কন্টেন্ট পেয়ে যাবে। একেবারে জিরো থেকে আস্তে আস্তে শুরু করে প্রো লেভেলে আপডেট যে লেভেলের কন্টেন্ট এখন দিচ্ছে, সেই লেভেলের কন্টেন্ট তুমি পাবে। অল এক্সাম কভার করবে আমার সায়েন্সে, এমসিকিউ লেভেলে যত চাকরির পরীক্ষা আছে অল ইন্ডিয়াতে সবগুলো কভার হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট, ট্রিক্স, স্টোরি টেলিংয়ের মাধ্যমে তোমাকে পড়ানো হবে। লাইভ ক্লাস, আনলিমিটেড ভিউজ তুমি পেয়ে যাবে। তোমার যতদিন কোর্সের অ্যাক্সেস থাকবে, কোনো ক্লাস তুমি বারবার দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রাইভেট ডাউট সলভের একজন টিচার থাকবে তোমার জন্য। তোমার কোনো প্রাইভেট ডাউট হলো, তুমি হোয়াটসঅ্যাপে পাঠালে সেই ডাউটটা তুমি 24 ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে পারবে। তো এই সমস্ত সুযোগ সুবিধা পেতে অবশ্যই তুমি যুক্ত হয়ে যাও ইওর স্টাডি অ্যাপের মধ্যে। ইওর স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবে। গুগল প্লে স্টোর তুমি কোথায় পাবে? ফোনের মধ্যে পেয়ে যাবে। তুমি জয়েন করতে পারো ইওর স্টাডি অ্যাপের মধ্যে আমাদের এই সমস্ত কোর্সে। তো সুযোগ এখনো রয়েছে, ক্লাস আমাদের সবে শুরু হয়েছে, তো এখন থেকে তুমি প্রথম থেকে শুরু করতে পারো। 2026-কে নতুনভাবে দেখতে পারো। আরও বিস্তারিতভাবে জানতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তুমি কল করে জেনে নেবে। আমাদের পরের পার্টে আমরা চলে আসি। আমাদের পরের যে সংকর ধাতু তার নাম হচ্ছে দেখো জার্মান সিলভার। যে কোশ্চেনটা একটু আগে দিয়েছিলাম, যে কপার, জিঙ্ক এবং তার সঙ্গে নিকেল যদি থাকে, যদি কপার আর জিঙ্ক শুধু থাকতো, বলে দিত কপার এবং জিঙ্ক নিয়ে কোন সংকর ধাতু তৈরি হয়েছে, তাহলে তো তুমি পিতল বলতে, পার্সেন্টেজ যদি না বলে দিত। আর যদি পরীক্ষা দিয়ে দেয় কপার, জিঙ্ক এবং নিকেল, তার সঙ্গে নিকেল রয়েছে, তাহলে কিন্তু তখন নাম চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই নাম হয়ে যাবে তখন জার্মান সিলভার। ভালো করে দেখো, এর নামের মধ্যে সিলভার আছে, সিলভার মানে রূপো, নামের মধ্যে কি আছে? জার্মান সিলভার। কিন্তু এর মেটেরিয়ালগুলোর মধ্যে এর ধাতু, এটা একটা সংকর ধাতু, এই সংকর ধাতুর মধ্যে এই 3টে ধাতু রয়েছে, কিন্তু কোথাও এখানে সিলভার বা রূপো নেই। তাহলে পরীক্ষায় দিতে পারে জার্মান সিলভারে কোন কোন ধাতু রয়েছে? না, এখানে রয়েছে কপার, এখানে রয়েছে নিকেল, এখানে রয়েছে জিঙ্ক, এখানে কিন্তু সিলভার নেই। মনে রাখবে, পরীক্ষা অনেকবার দিয়েছে। এটা কোথায় ইউজ করা হয়? অলংকার তৈরিতে, ফুলদানি তৈরিতে, শৌখিন দ্রব্য তৈরি করতে, এই সব কাজে ইউজ করা হচ্ছে জার্মান সিলভার। তাহলে আগের উত্তরটা কি হচ্ছে? জার্মান সিলভার, মনে রাখবে। চলে আসি আমাদের পরের সংকর ধাতুতে। পরের সংকর ধাতু হচ্ছে স্টেনলেস স্টিল। বর্তমানে বহুল প্রচলিত, সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে স্টেনলেস স্টিল। প্রত্যেকটা বাড়িঘরের মধ্যে ইউজ করা হচ্ছে। আমাদের কলের হাতল থেকে শুরু করে, আমাদের এই যে দরজার কলকবজা থেকে শুরু করে, বেশিরভাগ পেতলের হয়, আবার বেশিরভাগ ক্ষেত্রে এখানে স্টেনলেস স্টিল হয়। পেতলের দাম একটু বেশি হয়, স্টেনলেস স্টিলের দাম কম হয়। ওই জন্য আমরা বাড়িঘরে বেশিরভাগ ক্ষেত্রে কি করি? স্টেনলেস স্টিলের ইউজ করি। আর পিতলের ক্ষেত্রে বড় বড় যারা লোক আছে তারা পিতলের ইউজ করে। তো এগুলো তোমরা পেয়ে যাবে। স্টেনলেস স্টিল হচ্ছে তোমার বাড়িঘরে ইউজ করা হচ্ছে। এখানে হচ্ছে তোমার দেখো, লোহা রয়েছে 73%, ক্রোমিয়াম রয়েছে, লোহার চিহ্ন মনে রাখবে এফি, চিহ্ন দিয়ে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে এফি। ক্রোমিয়াম হচ্ছে সিআর, ক্রোমিয়াম রয়েছে। তার সঙ্গে নিকেল, নিকেল রয়েছে এখানে 8%,
8% নিকেল এনআই এবং তার সঙ্গে সঙ্গে কি রয়েছে এখানে কার্বন, কার্বন রয়েছে 1%-এর মতো, ক্রোমিয়াম হচ্ছে 8%-এর মতো রয়েছে। এর নাম হচ্ছে কি বাবা? স্টেনলেস স্টিল। কোথায় ইউজ করা হচ্ছে? মোটর গাড়ির যন্ত্রাংশ থেকে, আমাদের গৃহস্থালির যে বাসনপত্র থেকে শুরু করে, অস্ত্রোপচারের যন্ত্রপাতি থেকে শুরু করে, এই যে ছুরি কাঁচি থেকে শুরু করে, সৈন্যদের হেলমেট থেকে শুরু করে সমস্ত জায়গায় সবচেয়ে বহুল প্রচলিত বললামই যে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে স্টেনলেস স্টিল। ক্লিয়ার? এবারে স্টেনলেস স্টিলের বিভিন্ন ভাগ আছে। বিভিন্ন ভাগের মধ্যে কি রয়েছে? একটা রয়েছে দেখো ডেড মিল স্টিল, সবই স্টেনলেস স্টিল, ঠিক আছে। এর মধ্যে রয়েছে কি? ডেড মিল্ড স্টিল। এর মধ্যে কার্বনের পার্সেন্টেজ সবচেয়ে কম, এটা হচ্ছে 0.15% কার্বন রয়েছে। এছাড়া দেখবে মিল্ড স্টিল রয়েছে, এর মধ্যে কার্বনের পার্সেন্টেজ একটু বেশি, 0.15 থেকে 0.30%। মিডিয়াম কার্বন স্টিল পাওয়া যাচ্ছে 0.3 থেকে 0.8% কার্বন রয়েছে। বাদ বাকি মেটেরিয়াল সেম আছে, শুধু কার্বনের পার্সেন্টেজের ভিত্তিতে আমরা এই স্টেনলেস স্টিলকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারছি। হাই কার্বন স্টিল, যেখানে কার্বন একটু বেশি রয়েছে, 0.8 থেকে 1.50% পর্যন্ত রয়েছে, তাহলে কার্বন সবচেয়ে বেশি। এর মধ্যে রয়েছে হাই কার্বন স্টিল, যেখানে 1.5% পর্যন্ত কিন্তু কার্বন রয়েছে। এছাড়া রয়েছে কাস্ট স্টিল বা কার্বন টুল স্টিল, এখানে কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 1.50 থেকেও বেশি হয়, এটা কম পরিমাণে ব্যবহার করা হয়, তুলনামূলক কম ব্যবহার করা হচ্ছে। বাদ বাকিগুলোর ব্যবহার কিন্তু প্রচুর রয়েছে। চলে এসো পরের সংকর ধাতুর দিকে যাওয়া যাক। তোমরা দেখবে যে অনেকে সোনার দাঁত বাঁধায়, এরকম সোনার দাঁত পাওয়া যায়, রূপোর দাঁত বাঁধাচ্ছে। হ্যাঁ, বয়স্ক লোকেরা টাকা পয়সা আছে, সোনার দাঁত, রূপোর দাঁত এই সমস্ত বাঁধাচ্ছে। অনেকে দেখবে তাই দাঁতের ভেতরে কোথাও গর্ত হয়ে গেছে, এরকম ভাবে রূপো বা কোনো একটা দিয়ে জিনিসপত্র দিয়ে সেটাকে ভরাট করা হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে শুধু সোনা নয় বা শুধু রূপো নয়, এগুলো সোনার সঙ্গে বা রূপোর সঙ্গে আর একটা ধাতু মিশে তৈরি করা হয় যে মেটেরিয়াল, তাকে বলছি আমরা পারদ সংকর, অ্যামালগাম তৈরি করা হয়। এটাকে বলছি আমরা পারদ সংকর বা অ্যামালগাম। এই অ্যামালগামের মধ্যে প্রধান উপাদান তো পারদ থাকবেই থাকবে। পারদের সঙ্গে রূপো থাকতে পারে বা সোনা থাকতে পারে। তাহলে পারদের চিহ্ন হচ্ছে Hg এবং তার সঙ্গে রূপো থাকবে। এই রূপোর চিহ্ন কি বাবা? রূপো, যাকে আমরা সিলভার বলছি, তার চিহ্ন হচ্ছে Ag। তাহলে Hg আর Ag থাকবে, এগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। তাহলে পারদ এবং রূপো। আর একটা রয়েছে পারদ এবং সোনা। পারদের চিহ্ন হচ্ছে Hg, তার সঙ্গে সোনা হচ্ছে তোমার Au, গোল্ড। তাহলে এটা একটু কম ইউজ করা হয়, আরো বড় বড় লোকরা ইউজ করে, ঠিক আছে। বাদ বাকি সোনা পড়ে আছো, সোনার দাম এত বেড়ে গেল না, দাঁতকে টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল, ঠিক আছে, চলো সোনা পাওয়ার জন্য। তাহলে এখানে এটা ইউজ করা হচ্ছে কি না? পারদ সংকর, তার মধ্যে আমাদের রূপো এবং পারদ আর সোনা এবং পারদকে ইউজ করা হচ্ছে, এটাকে আমরা অ্যামালগাম বলে থাকি। কি কি কোশ্চেন দিয়েছে দেখো। স্টেনলেস স্টিলের উপাদানগুলো কি কি? স্টেনলেস স্টিলের উপাদান কি কি বললাম বাবা? এখানে Fe বললাম, তার সঙ্গে ক্রোমিয়াম বললাম। এফির সঙ্গে তো ক্রোমিয়াম আছে, তার সঙ্গে সঙ্গে আমরা নিকেল বলেছি, তার সঙ্গে সঙ্গে কার্বন বলেছি। চারটে মনে রাখবে। এখানে Fe মানে লোহা, তার সঙ্গে সঙ্গে ক্রোমিয়াম, Cr, তার সঙ্গে সঙ্গে বলেছি নিকেল, তার সঙ্গে সঙ্গে কার্বন। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্টিলে কার্বনের পরিমাণ কত? স্টিলের ভেতরে কার্বনের পার্সেন্টেজ কত থেকে কতর মধ্যে হয়? স্টিলের ভেতরে কার্বনের পার্সেন্টেজ 0.15 থেকে 1.5%-এর মধ্যে হয়। তার মধ্যে বিভিন্ন টাইপের স্টিল আছে, কাস্ট স্টিল, মাইল্ড স্টিল, ঠিক আছে, হাই কার্বন স্টিল, এগুলো রয়েছে। নেক্সট চলে এসো। জার্মান সিলভারে কোন ধাতু থাকে না? জার্মান সিলভার নাম, কিন্তু সিলভার থাকে না। সিলভার মানে এখানে কি? রূপো থাকে না, এজি থাকে না। বারবাকি এখানে কপার, জিঙ্ক, নিকেল এগুলো থাকে। নেক্সট কোশ্চেনে চলে এসো। অ্যামালগামের একটা সাধারণ উপাদান কি? অ্যামালগাম, যাকে বলি পারদ সংকর, তার মধ্যে পারদ থাকবেই থাকবে, Hg বা মার্কারি থাকবেই থাকবে। নেক্সট হচ্ছে দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়। দাঁতের চিকিৎসা ইউজ করা হচ্ছে আমাদের পারদ সংকর। তাহলে টিনের পারদ সংকর না রূপোর পারদ সংকর? অপশন নাম্বার বি হচ্ছে রূপোর পারদ সংকর। নেক্সট চলে এসো। সোনার পারদ সংকর কোন কাজে ব্যবহার করা হয়? সোনার পারদ সংকর আমাদের দাঁতের কাজে ইউজ করা হচ্ছে। চলে এসো নেক্সট কোশ্চেন। ধাতুর বৈশিষ্ট্য। বিভিন্ন ধাতুর বৈশিষ্ট্য আমরা দেখে নিই। তাহলে আমরা দেখলাম যে ধাতু সংকর, বিভিন্ন ইম্পর্টেন্ট ধাতু সংকরের নাম দেখলাম। এবার আমরা দেখব যে ধাতুর কি কি বৈশিষ্ট্য হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন দিচ্ছে। দেখো, প্রথম বৈশিষ্ট্য, ধাতু হচ্ছে কঠিন হয়। কিন্তু পরীক্ষায় যেটা দেয় যে তরল ধাতুর নাম বলো। ধাতু তো কঠিন হয়, কিন্তু একমাত্র তরল ধাতু তোমরা জানো পারদ হয়, যার চিহ্ন হচ্ছে Hg, যাকে মার্কারি বলা হয়। সেটা পারবো, সোজা প্রশ্ন। পরের পয়েন্টে চলে এসো। ধাতুগুলোর নিজস্ব দ্যুতি আছে। এরা
আলো প্রতিফলন করতে পারে, এই জন্য চকচক করে। কেউ যদি সোনা পরে আসে আগে চোখ চলে যাবে, ও তেরি সোনা, ঠিক আছে। মেয়েদের তো বেশি চোখ চলে যায়, মেয়েরা যখনই দেখে কেউ একটা সোনার নেকলেস সোনার হারটার পরে এসেছে তাদের আগে চোখ, বাবারে কি সুন্দর, এই কাশ যদি আমার থাকতো, ঠিক আছে, আমার বয়ফ্রেন্ড আমাকে দিত। তাহলে এরকমভাবে আমরা কি করি না বলি। তাহলে এরকমভাবে কেন? কারণ চোখ চলে যাচ্ছে আমাদের। অন্য কিছু পরে থাকলে চোখ চলে যাবে না, কারণ ধাতুর জিনিসপত্রগুলো যেগুলো সোনা রূপা মূল্যবান ধাতু সেগুলো চকচক করে, ঠিক আছে, সেগুলো হচ্ছে তোমার চোখে তাড়াতাড়ি পড়ে, কারণ এদের নিজস্ব দ্যুতি আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার ধাতুগুলো দৃঢ় হয়, ঘাত সহনশীল হয় এবং নমনীয় হয়। ধাতুগুলো দৃঢ় হয়, ধাতুর উপর আঘাত করছো, মারছো, পেটাচ্ছো, এই করছো, ধাতু হচ্ছে ঘাত সহনশীল, দৃঢ়, নমনীয় হচ্ছে, যে কোনো শেপ তুমি দিতে পারছো। কিন্তু একটা ধাতু রয়েছে বিসমাথ, পরীক্ষা এটা দেয়, এটা হচ্ছে ভঙ্গুর ধাতু, কাঁচের মতো। কাঁচকে যেমন মারলে ভেঙে যায়, কাঁচকে যেমন মারলে ভেঙে যায়, তেমন বিসমাথকে মারলে কি হচ্ছে, ভেঙে যায়, মানে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অন্য ধাতু কি হচ্ছে, অত ভাঙে না, ওরা নমনীয় হয়ে যাচ্ছে, প্রসারিত হয়ে যায়, ওরা ঘাত সহনশীল হয়। ক্লিয়ার? চলে এসো পরের পয়েন্টে। দেখো আমাদের ধাতুগুলো তাপ ও তড়িতে সুপরিবাহী হয়। আমাদের বাড়ি ঘরে যত তার আছে, ওয়্যার আছে, সেখান দিয়ে তড়িৎ যাচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে, ধাতুর মাধ্যমে যাচ্ছে। কারণ আমাদের উপরে যে পিভিসি তার রয়েছে তার ভেতরে কি আছে, কপারের তার, কপারের তার পাওয়া যাচ্ছে। এই কপারের তারের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে, ট্যাং ট্যাং করতে করতে আলো জ্বলছে, ঠিক আছে, এই সমস্ত হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে তোমার তড়িতের সুপরিবাহী, তার সঙ্গে তাপের সুপরিবাহী। তোমরা দেখবে এই ধাতু যেখানে ধাতুকে গলানো হচ্ছে সেগুলো দেখবে মানে লোহা গলানো হচ্ছে, সেখানে দেখবে সেটা উত্তপ্ত হয়ে গিয়ে লাল হয়ে গিয়ে টকটকে লাল হয়ে গিয়ে কি হচ্ছে না, চারদিকে ও হচ্ছে তাপকে প্রসারিত করে দিচ্ছে। একটা জায়গায় গরম করা হলো, অন্য জায়গায় তাপ কীভাবে সঞ্চালিত হয়ে যাবে ধরতে পারবে না। দেখবে যারা হচ্ছে তোমার এ করে লোহাটা গরম করে, তাদের দেখবে যে একটা দিকে অন্য কিছু দিয়ে ধরছে, আর বেশিক্ষণ ধরা যাবে না, গরম হয়ে যাবে, কারণ তাপের সুপরিবাহী, আবার তড়িতের সুপরিবাহী। তাহলে তাপের এবং তড়িতের সুপরিবাহী হচ্ছে ধাতু। চলে এসো পরের পয়েন্টে। ধাতুগুলোর ঘনত্ব সবচেয়ে বেশি হয়। আমরা জানি ধাতু কঠিন পদার্থ হয়, ধাতুর ঘনত্ব সবচেয়ে বেশি হয়। কিন্তু কিছু ধাতু আছে যেমন লিথিয়াম, যেমন সোডিয়াম, যেমন পটাশিয়াম, এগুলোর ঘনত্ব কিন্তু কম হয়, জলের চেয়েও হালকা হয়। জলের চেয়ে হালকা ধাতুর নাম এগুলো, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, জলের চেয়ে হালকা ধাতু। এবং জলের সঙ্গে এরা তীব্রভাবে কিন্তু রিয়াকশন করে নেয়, এদেরকে সাধারণ অবস্থায় রাখা যায় না। এরা হচ্ছে সাধারণ অবস্থায় থাকে না, রিয়াকশন করে নেয় সবসময়। এরা হচ্ছে কারো না কারোর সঙ্গে রিয়াকশন করে। যেমন সাধারণ উষ্ণতায় থাকতে পারে যে সমস্ত ধাতু, তার নাম সোনা, রূপা, এরা হচ্ছে তোমার সাধারণ টেম্পারেচারে বায়ুমণ্ডলে মুক্ত অবস্থায় থাকতে পারে। এরা মুক্ত অবস্থায় থাকতে পারে না, এদেরকে কেরোসিনের ভেতরে, পেট্রোলের ভেতরে রাখা হচ্ছে। এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, মনে রাখবে। চলে এসো পরের পয়েন্টে। দেখো পরের পয়েন্ট বলেছে পর্যায় সারণীর ভেতরে ধাতুগুলো অবস্থান করছে। এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে 1 নম্বর শ্রেণীর মধ্যে অবস্থান করছে, সবচেয়ে হালকা ধাতু এগুলো। নেক্সট চলে এসো কোশ্চেনের ভেতরে। নিচের কোন ধাতুটিকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না? ধাতব শব্দ উৎপন্ন হয় না, বিসমাথকে আঘাত করলে ব্যাটা ভেঙে যায়। নেক্সট কোশ্চেনে চলে এসো। একটি তরল ধাতুর নাম হলো, তরল ধাতুর নাম কি? কমেন্ট বক্সে তুমি আমাকে উত্তর দেবে। জলের দরে ফলের রসের মতো প্রশ্ন, তরল ধাতু তো পেরে যাবে। আচ্ছা বলো তরল অধাতুর নাম কি? কমেন্ট বক্সে তুমি আমাকে উত্তর দেবে। তরল ধাতু হচ্ছে পারদ। তরল অধাতুর নাম কি? যদি জানো কমেন্ট বক্সে আমাকে উত্তর দেবে, আর যদি না জানো তাহলে কমেন্ট বক্সে লিখবে স্যার অধাতুর ক্লাস চাই, তাহলে অধাতু নিয়ে আমি ক্লাস করাবো। নেক্সট কোশ্চেনে চলে এসো। সবচেয়ে হালকা ধাতুটির নাম কি? সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে লিথিয়াম। লিথিয়াম সবচেয়ে হালকা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম পরপর চলবে। নেক্সট কোশ্চেন চলে এসো। চলে এসো পরের বৈশিষ্ট্যতে, যে ধাতুর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। ধাতুগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সাধারণত অধাতুর থেকে বেশি হয়। আমরা জানি এরা কঠিন পদার্থ, এদেরকে গলাতে, এদেরকে ফোটাতে বেশি টেম্পারেচার লাগবে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে সিজিয়াম, গ্যালিয়াম, মার্কারি, এদের কিন্তু গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে ধাতুর থেকে কম হয়। যেমন গোল্ড, সোনা, সোনাকে মেল্টিং করতে গেলে 1064 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে, কিন্তু মার্কারি সেখানে হচ্ছে -37, বা অনেক বইতে -39, -39 ডিগ্রি লেখা আছে, অনেক বইতে -37ও লেখা আছে। এই ডিগ্রি সেলসিয়াসে ও ব্যাটা কি হয়ে যায়, মেল্ট হয়ে যায়, মানে গলে যায়। সোডিয়াম হচ্ছে 98, 100 ডিগ্রি সেলসিয়াসও লাগে না। আয়রন, লোহা কিন্তু 1540 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু গলে। তাহলে এই সমস্ত ধাতু, গ্যালিয়াম বলো, সিজিয়াম বলো, মার্কারি বলো, এদের কিন্তু গলনাঙ্ক কম হয়। ক্লিয়ার? চলে এসো পরের পয়েন্টে। দেখো পরের পয়েন্ট এখানে লেখা আছে সিজিয়ামের পরে রাখবে 28 ডিগ্রিতে গলে যাচ্ছে, গ্যালিয়াম 29-এ গলে যাচ্ছে, 29-30-এ, পারদ এই যে 39-এ গলে যাচ্ছে, তাহলে এদের গলনাঙ্ক কম হয়। নেক্সট পয়েন্টে চলে এসো। ধাতুকে আঘাত করলে একটা বিশেষ ধরনের ধাতব শব্দ হয়, টুং টুং করে দেখবে শব্দ, ধাতুকে আঘাত করলে ঠিক আছে শব্দ হবে। আমি যে শঙ্কর ধাতুকে একটু ঘন্টা বাজাচ্ছিলাম, তাহলে ওগুলোতে শব্দ হচ্ছিল। কিন্তু এমন ধাতু রয়েছে যাকে আঘাত করলে শব্দ উৎপন্ন হবে না, তার নাম হচ্ছে বিসমাথ। নেক্সট পয়েন্টে চলে এসো। সন্ধিগত মৌল বা ধাতুগুলো খুবই শক্ত হয়। সন্ধিগত শ্রেণী,
সন্ধিগত শ্রেণী কোথায় অবস্থান করছে একবার দেখে দিই তোমাকে। এই যে আমাদের টোটাল পিরিয়ডিক টেবিল, যারা পিরিয়ডিক টেবিল পড়োনি, জানো না, তাদেরকে দেখবে, মানে ইউটিউবে সার্চ করবে পিরিয়ডিক টেবিল পর্যায় সারণী সার্চ করলে আমার ভিডিও পেয়ে যাবে। তাহলে এই যে পর্যায় সারণী, এখানে 3 থেকে 12 পর্যন্ত এই শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। তার মধ্যেই দেখো এখানে অবস্থান করছে আয়রন, কোবাল্ট, নিকেল, এরা অবস্থান করছে। এই আয়রন, কোবাল্ট, নিকেল এই সমস্ত ধাতুগুলো খুবই শক্ত হয়, সন্ধিগত ধাতু, এগুলো হচ্ছে সন্ধিগত ধাতু, ঠিক আছে। আরও ধাতু রয়েছে, এগুলো তুলনামূলকভাবে অতটা শক্ত হয় না, কিন্তু এই যে সন্ধিগত মৌল এগুলো বেশি পরিমাণে শক্ত হয়। নেক্সট পয়েন্টে চলে এসো। ধাতু তড়িৎ ধনাত্মক হয়, ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করে, কারণ ধাতুর বাইরের কক্ষে একটা, দুটো বা 3টে ইলেকট্রন থাকে, এই জন্য ওরা ইলেকট্রনকে বর্জন করে দেয় এবং ক্যাটায়ন তৈরি করে ফেলে। নেক্সট চলে এসো পরের পয়েন্টে। দেখো পরের পয়েন্ট কি রয়েছে, ধাতু অক্সাইডগুলো ক্ষারীয় হয়, ধাতব অক্সাইড সবসময় ক্ষারীয় হয়, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড MgO ক্ষারীয় প্রকৃতির হচ্ছে, এরা অ্যাসিডিক হয় না। নেক্সট চলে এসো, নিচের কোন ধাতুটির গলনাঙ্ক সবচেয়ে কম, কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম জানতে চেয়েছে, উত্তর হয়ে যাবে এখানে সিজিয়ামের গলনাঙ্ক একটু আগে বললাম 28 মতো রয়েছে। নেক্সট পয়েন্টে চলে এসো, বেশিরভাগ ধাতব অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়, বেশিরভাগ ধাতব অক্সাইড কি হয়, ক্ষারীয় প্রকৃতির হয়। নেক্সট পয়েন্ট চলে এসো, পারদের হিমাঙ্ক কত, পারদের হিমাঙ্ক হচ্ছে -39°C, এবং পারদের স্ফুটনাঙ্কটা মনে রাখবে, যদি বলে স্ফুটনাঙ্ক তাহলে কি হবে, তাহলে স্ফুটনাঙ্ক হয়ে যাবে 357°C, 357°C, এটাও তুমি মনে রাখবে। নেক্সট চলে এসো, বলেছে নিচের কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়, কোনটা এখানে ধাতুর বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না, এটা তুমি আমাকে কমেন্ট বক্সের মধ্যে উত্তর দেবে যে কোন অপশনটা এখানে ধাতুর বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, এবং যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লাইক করে দেবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।